আমাদের দেশের গণমাধ্যম যে নিউজটা করছে, আমাদের দেশের গণমাধ্যমে নিউজ দেখে অনেকে ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশের গণমাধ্যম রেফার করছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে। আবার ভারতের ওই গণমাধ্যম দ্য হিন্দু তারা আবার সাক্ষাৎকারটা কার থেকে নিছে? একসময় ইসকনের খুব আস্থাভাজন নেতা, আমি সরাসরি তাকে ইসকনের সাপোর্টার হিসেবে মনে করি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, একটা কি বলে যে আপাদমস্তক আমার কাছে মন্ত্রী লেভেলে, এটা শেখ হাসিনার সরকারি কিছু মানুষ এমন এমন জায়গায় বসছিলেন যে এগুলার কারণে কিন্তু আসলে মানুষের কাছে বিতর্ক তৈরি হয়েছে। আচ্ছা, তো সেই নওফেল সে আপনার দ্য হিন্দুর কাছে একটা বক্তব্য দিয়েছেন। আমাদের ক্যাপশন টাইটেল ঠিকই আছে, যেভাবে তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন। 5ই আগস্ট আমরা যে দৃশ্য দেখছি, দৃশ্যটা এরকম হবার কথা ছিল না, অন্যরকম হওয়ার কথা ছিল। তো কীরকম হওয়ার কথা ছিল? আপনার ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে 18ই জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো প্রতিবেদনটাতে কি আছে যে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে, মানে 5 আগস্ট পতন হইল, প্রথম সপ্তাহে যখন পরিস্থিতি খারাপের দিকে গেল, ছাত্ররা দফা টফা চেঞ্জ করা শুরু করলো, তখন আপনার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে তিনি তার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। একই সময়ে পরিস্থিতিকে শান্ত করতে বা স্থিতিশীল করতে মাঠে ছিল বাংলাদেশ সামরিক বাহিনী। তারা লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছিল, যাতে ক্ষমতা হস্তান্তরের এই কার্যক্রমটা আপনার মানে সুন্দরভাবে সম্পন্ন করা যায়। নওফেলের বক্তব্য আপনার হিন্দুতে যেভাবে আসছে, তার বক্তব্য হচ্ছে যে আমরা তখন গণভবনে উপস্থিত ছিলাম এবং কিভাবে এই বিক্ষোভকে সমাধান করা যায় তার পরিকল্পনা করছিলাম। তবে কিছু সদস্য মনে করছিল যে প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, তাই লকডাউন পরিকল্পনা হয়েছিল। মানে শেখ হাসিনা পদত্যাগের কথা ভাবছিলেন, আবার ভাবছিল যে তিনি পদত্যাগ করলে কী হবে, সারা দেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে, যেটা ঘটছে এটাই বাস্তব। তো সেই কারণে লকডাউন করা হচ্ছিল যেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়। তার বক্তব্য 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়, কারণ ভারত এইটাকে পজিটিভ নেয় নাই। কিন্তু গোলাম মোল্লা রনি এই কথাটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু বাস্তব। নির্বাচনের পরপর শেখ হাসিনা চীন সফর থেকে আসার পর ওনার মন মেজাজ খারাপ ছিল, আর সেখান থেকে এই সাক্ষাৎকার কোটা কারা পাবে এটা থেকে শুরু হয়ে গেল, বাকিটা নাটকীয়ভাবে তিনি এই কথাটা বলছেন যে, এবং ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠে ব্যাপক গণবিক্ষোভ। এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগের স্লোগান তুলে যখন আন্দোলন তীব্রতর হয়, তখন হাসিনা আপনার তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বসছিলেন। তো এরকম গর্ধব দিয়ে আলোচনা করাইতে গেলে নওফেলের কি ওজন আছে? যে পলিটিশিয়ান, আমার কাছে ওজন লেস মনে হয়, আওয়ামী লীগের অনেক হেভি ক্যারেক্টার ছিল। তো বলছে যে পরে ছাত্র বিক্ষোভ আরও তীব্র হলে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং আত্মগোপনে চলে যান। নওফেলের দাবি বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপর। এগুলো থেকে বের হইতে হবে বাবা। কেউ তোমরা ভারতের তাবেদারি করো, কেউ পাকিস্তানের তাবেদারি করো, ক্ষমতায় না থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো, মানে আমেরিকার প্রতি ভক্ত হও, ক্ষমতায় থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো। এইসব রাজনৈতিক বক্তব্য নওফেল তোমাকে ছাড়তে হবে। বাংলাদেশের মানুষ দেখিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে, বাংলাদেশের মানুষ নিশ্চিত করে, কোনো বিদেশি শক্তি না, হইতে পারে কোনো মেটিকুলাস প্ল্যান। সো যে কোনো কিছু একটা প্ল্যানের মধ্যে হয়। এখানে মোট কথা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু যাওয়ার পর বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি বলছিলেন যে তার আসলে পালানোর কোনো ইচ্ছা ছিল না, পদত্যাগ করার জন্যই সব কিছু পরিস্থিতি। কিন্তু হঠাৎ করে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে 5 মিনিটের মধ্যেই বা আধা ঘন্টার সময়ের মধ্যেই সব কিছু আসলে কীভাবে কী জানি হয়ে গেল। তিনি দেশ ছেড়ে পালাতে চান নাই, বাট সিচুয়েশনটা এমন ছিল যে সেনাপ্রধান বলছিলেন যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমরা প্রোটোকল দিতে পারবো না, আর এই পাবলিক মাইরা ফেলবে। তিনি যদি থাকতেন মাইরা ফেলতো, এটাই বাস্তব। আর সেই ভয়টাই কাজ করছে, যার কারণে ফাইনালি বোনের কথা বা ছেলের কথা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছেন। এখন আপনার এই মুহূর্তে এই তথ্যগুলা বিভিন্নভাবে আবার আমরা দেখছি যে আপনার সামনে আসছে। তো আসলে কি যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।